এই ক্লাসটাতে আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়ব, মানে বোর মডেল এবং সেখান থেকে যা যা জিনিসপত্র ছোটখাটো। এই ক্লাসটা 9-10 এর লোকেরাও দেখবে, কেমিস্ট্রির লোকেরাও দেখবে, কেমিস্ট্রির লোকেদের জিনিসও এটা প্রচুর। ফলে অ্যাটমিক স্ট্রাকচারের উপরে কারোর একা অধিকার নেই, ফলে এই ক্লাসটা আমি সবাইকেই দেখতে বলবো। তো প্রথম কথা হচ্ছে যে অ্যাটম জিনিসটা যে এক্সিস্ট করে, এটা প্রথমে কেমিস্ট্রির লোকেরাই বলেছিল যে দেয়ার ইজ এ ফান্ডামেন্টাল ইউনিট, যা থেকে আর ভাঙা যায় না, একটা গ্র্যানুলার একটা জিনিস রয়েছে নিশ্চয়ই, পদার্থের একদম ছোট অবস্থা। তো তারপর আমরা একটা থমসন মডেল বলে একটা জিনিস তৈরি হয়, যেখানে বলা হয় যে পজিটিভলি চার্জড ম্যাটারের মধ্যে ইলেকট্রন রয়েছে, সেটা ভুল প্রমাণিত হয়। মেন অ্যাটমিক স্ট্রাকচারটা দাঁড় করায় হচ্ছে রাদারফোর্ড। রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করেন, যে এক্সপেরিমেন্টে ধাক্কা মারা হয় আলফা পার্টিকেল দিয়ে। আলফা পার্টিকেল মানে ওই আর কি প্রোটন নিউট্রনের একটা কম্বিনেশন, হিলিয়াম উইদাউট দ্য ইলেকট্রনস। তো মোটামুটি একটা ছোট্ট করে একটা ছবি দেখে ফেলতে পারলে কোনো সমস্যাই নেই। রাদারফোর্ড এক্সপেরিমেন্ট এরকম একটা জিনিস হয়েছিল। আমরা আর্থার বাইজার চ্যাপ্টার 4 থেকেই পড়ছি। তো রাদারফোর্ড কি করেছিলেন এটা নিয়ে তোমাদের কিন্তু জিজ্ঞেস করতে পারে কোনো না কোনোভাবে, ছোটখাটো কোনো কোয়েশ্চেন। যে আলফা পার্টিকেল মারা হয়েছিল, রেডিও অ্যাক্টিভ একটা বস্তু থেকে আলফা পার্টিকেল আসছিল, সে চারদিকে যাচ্ছিল, এটাকে কোনো একটা স্লিটের মধ্য দিয়ে, একটা জানলার মধ্য দিয়ে ছোট্ট মতো তাকে এই দিকে সরাসরি ঢোকানো হয়। ঢুকিয়ে এখানে একটা সরু পাতলা একটা মেটালিক ফয়েল, গোল্ড বা হোয়াটএভার, যাই হোক, সেটার মধ্যে রাদারফোর্ড বোধহয় গোল্ড ইউজ করেনি, কি একটা কিছু একটা ইউজ করেছিল, এক্সাক্ট আমার মনে নেই। তো যাই হোক, তো ওরকম একটা কিছু পাতলা জিনিসের মধ্যে রেখে, ওটাকে না গোল্ডই করেছিল মনে হচ্ছে, তো যাই হোক, দিয়ে এদিক ওদিক চারদিকে ইলেকট্রনগুলো, সরি আলফা পার্টিকেলগুলো ছড়িয়ে কোথায় যাচ্ছে সেটা একটা জিঙ্ক সালফাইড স্ক্রিন দিয়ে দেখা হয়েছিল। যেটা দেখা হলো, মানে যেটা পাওয়া গেল, সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য alpha particles directly pass through the foil, যে ফয়েলটার উপরে আলফা পার্টিকেল দিয়ে ধাক্কা মারা হচ্ছে, মানে হচ্ছে আনডিফ্লেক্টেড, নট ডাজ নট ডিফ্লেক্ট। কত পার্সেন্ট না, 99.99%, ভেরি লেস ডেভিয়েশন, ভেরি লেস ডিফ্লেকশন। মানে ম্যাক্সিমাম জিনিস, ম্যাক্সিমাম এগুলোই, পার্টিকেলগুলোই, আলফা পার্টিকেলগুলো সোজা সোজা বেরিয়ে যেতে থাকে। খুব রেয়ার কেসে এক আধটা এরকম, খুব রেয়ার, ভেরি রেয়ার। এটা উল্টো দিকে ভেরি ভেরি রেয়ার। দিয়ে এটা থেকে যেটা বোঝা গেল যে দেখো ভাই, আলফা পার্টিকেলগুলো যখন পদার্থের মধ্য দিয়ে পাস করে চলে যাচ্ছে, তখন যেটা ধরে নিতে হবে কনক্লুশন, যে মোস্ট অফ দ্য স্পেস ইনসাইড অ্যাটম ইজ এমটি, ফাঁকা, শূন্য। খুব অল্প জায়গাতেই পজিটিভ, মানে পজিটিভলি চার্জড এরিয়া, যেটা তো তার আগে অবধি আমরা জানতাম যে অ্যাটমের মানে অ্যাটম আছে হয়তো, পজিটিভ কিছু চার্জেস নিশ্চয়ই আছে তার মধ্যে, নেগেটিভ কিছু চার্জেস তো অবশ্যই আছে, কারণ আমরা ক্যাথোড রে তার আগে আবিষ্কার করে ফেলেছি। সো আমরা এটুকু জানতাম যে পজিটিভ নেগেটিভ দু রকমেরই জিনিস আছে, কিন্তু কিভাবে তাদের ডিস্ট্রিবিউশন জানতাম না। তাহলে রাদারফোর্ড থেকে যেটা জানা গেল, যে পজিটিভলি চার্জড এরিয়া আর ভেরি স্মল, এইটুকু আমি দেখতে পেলাম।
কেন আলফা পার্টিকেলগুলো নিজে পজিটিভলি চার্জড। তো সেই এখানে যদি পজিটিভলি চার্জ যদি থমসন মডেলের মতো মানে চারদিকে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড থাকতো, তাহলে ডিফ্লেকশনটা এইরকম হতো না, ম্যাক্সিমাম পার হয়ে যাচ্ছে, দুই একটা হয়ে আসছে। তো যাই হোক, তো এই আইডিয়াটা থেকে একটা মডেল বিল্ড হলো, খুব সিম্পল মডেল, যেখানে একটা ধরো হাইড্রোজেন অ্যাটম, তার একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ। তো খুব সিম্পল একটা মডেল তৈরি হলো প্রথমে। তো এই মডেলটা এই জাতীয় মডেলের একটা কিছু প্রবলেম ছিল। প্রবলেমটা হচ্ছে যে ইলেকট্রনগুলো, তোমরা জানো যে ইলেকট্রনগুলো চার্জ হারিয়ে ফেলে প্রোটনটার উপরে পড়ে যাবে। আর একটা ছিল যে আর একটা কি একটা গন্ডগোল ছিল যে এর অ্যাঙ্গুলার মোমেন্টামটা কোয়ান্টাইজড, ঠিক আছে অতটা অবধি যাওয়ার দরকার নেই। প্রথম যে গন্ডগোলটা ছিল, দিস ক্যান নট বি স্টেবল, দিস মডেল, দ্য রাদারফোর্ড মডেল কুড নট বি স্টেবল। তো যাই হোক, সেইটার দিকে আমি যাচ্ছি না, একদম বোর থেকে শুরু করছি। রাদারফোর্ডের মডেলটাকে এগুলো বোর দুটো মেইন পস্টুলেট দিল, যে ইলেকট্রনস যেগুলো কিনা নেগেটিভলি চার্জ অরবিট অ্যারাউন্ড পজিটিভলি চার্জ নিউক্লিয়াস, যেখানে প্রোটনগুলো থাকে, তখনও নিউট্রন আবিষ্কার হয়নি। তো যাই হোক, তখন মোস্টলি প্রোটনই বুঝতো। ইট ডাজ নট, ইলেকট্রনগুলো ডাজ নট লুজ এনার্জি ডিউ টু ম্যাক্সওয়েল ক্লাসিক্যাল রিলেশন, ক্লাসিক্যাল ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের সূত্র অনুযায়ী যে এনার্জিটা ওর লস করার কথা ছিল, সেই এনার্জিটা ও লস করে না। কেন করে না সেই নিয়ে অনেক পরবর্তীকালে গল্প আছে। আর দুই হচ্ছে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা আমরা আগে বলেছি, মোমেন্টাম ইলেকট্রন ক্যান হ্যাভ, an electron can have is quantized, মানে angular momentum mvr is nh by 2 pi। এটা একটা আর এর নিচে একটা n তুমি রেখে দিতে পারো, যে বিভিন্ন রকম n এর জন্য বিভিন্ন রকম n equals to 1 2 3 ইত্যাদি, জিরো হবে কিনা সেটা, n equals to 1 হতে মানে 1 থেকেই শুরু, জিরো নয়, কেন সেটা নিয়ে পরে কখনো ভাবলেও ভাবতে পারো। ওকে, আপাতত আমরা এইটুকু n equals to 1 2 3 বলেই ছাড়লাম। তো আচ্ছা, ইলেকট্রনে এবারে একটা তো অরবিট নয়, অনেক রকম অরবিট রয়েছে। ধরো এটা একটা অরবিট, আর একটা অরবিট হতে পারে, আগের ক্লাসটাতেই বলেছিলাম যে এটা ধরো E1, এটা ধরো E2। তো অরবিটস গুলো কন্টিনিউয়াস বলা চলবে না, আমি অর্ডারিংটা হয়তো ঠিক করে লিখছি না, এই তিনে যেটা লিখছি সেটা প্রথমে লেখা উচিত ছিল। তো যাই হোক, অরবিটস আর ডিসক্রিট, মানে বানানটা হয়তো ভুল করছি, পার্টিকুলার, মানে যে কোনো আরবিটারি হতে পারে না, নট আরবিটারি রেডিয়াস, তাদের নির্দিষ্ট কিছু পার্টিকুলার রেডিয়াস আছে, এবং যখন ট্রানজিশন হয়, ইলেকট্রনস ক্যান মুভ বিটুইন দ্য অরবিটস। এগুলো সবই পস্টুলেট আকারে ধরে নিতে হবে। অরবিটস এবং যখন করে তখন তারা ফোটন, যে তাদের অরবিটের মধ্যে তাদের যে ট্রানজিশন, দিস ইজ গভর্নড বাই দ্য ফোটন। যখন একটা ইলেকট্রন উঁচু এনার্জি থেকে নিচুতে নামে, ধরো যদি উপরে ওঠে
তখন তারা এনার্জি শোষণ করে উপরে ওঠে, আবার যখন তারা নিচে নামে, মানে একটা ইলেকট্রন এখানে ছিল, সে উপরে উঠবে ধরো এখান থেকে, তখন এনার্জি শোষণ করে উপরে উঠবে, আর উপরে ছিল নিচে নামবে, তখন সে এনার্জি ছেড়ে দেবে। এনার্জি অ্যাবজর্পশন মেক্স ইটস টু হাইয়ার এনার্জি স্টেট, মানে আরো বড় অরবিটে চলে গেল, উপরের দিকে চলে গেল। ছোট অরবিট মানে কম এনার্জি, বড় অরবিট মানে বেশি এনার্জি। এইটুকু আমরা মোটামুটি বলতে পারি। এইটা বলা আর ওই 2 পাই আর সমান এন ল্যামডা, দিজ আর সেম। 2 পাই আর এন সমান এন ল্যামডা, this 1 and 2, these are same thing. দ্য ব্রয় ওখান থেকে যেটা বলেছিল বড় সেটাই বলল, কোনো না কোনো একটা ভাবে ঘুরিয়ে বললেই হল। বেশ, তো এই সব তত্ত্ব অবলম্বন করে, মানে এই এই বেসিক পস্টুলেটগুলো আমাদের হাতে যখন এসেছে, তারপর এখান থেকে আমরা কিছু কিছু ম্যাথমেটিক্যাল ডিডাকশন করতে পারি। সেটা খুব একটা কঠিন কিছু কাজ নয়। তো সেই ডিডাকশন করার পিছনে মোটিভেশনটা কি ছিল? মোটিভেশনটা ছিল, এবার এখানে একটা স্পেকট্রার গল্প বলি, যে তুমি যদি এটা একটা ওই বাইসারের ছবিটা দেখলে বোধহয় আরো ভালো হবে, যে কেন এই ঘটনাটার পিছনে স্টাডি করার জন্য কি দরকারটা ছিল। যে বিভিন্ন রকম প্রকৃতির যে ইয়েগুলো, মানে মেটেরিয়ালগুলো, ধরো হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি, এই যে এটাকে ঠিক আছে ছবি আমি আমার মতো আঁকছি, যে ধরো কিছু একটা মেটেরিয়াল, সামথিং, সাম মেটেরিয়াল, এইবার এখানে তার উপরে যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেওয়া হয়, মানে লাইট, আলট্রাভায়োলেট, এই বড় রেঞ্জে আর কি, ইনফ্রারেড সবই, খুব ছোট করে আমি আমার মতো বলছি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইনসিডেন্ট এখানে হচ্ছে। এইবারে যখন স্ক্যাটার্ড ওয়েভ যেগুলো পাওয়া যাবে, মানে যেগুলো ফেরত আসবে, ওয়েভস যেগুলো ফেরত আসবে, সাম ফ্রিকোয়েন্সিজ আর মিসিং ইন দা স্ক্যাটার্ড ওয়েভ। এই জিনিসটা একটু ভালো করে বুঝে নিতে হবে, যে কোনো একটা বস্তুকে, সেটা হাইড্রোজেন হতে পারে, সালফার হতে পারে, মৌলিক পদার্থ, কোনো একটা প্রাইম এলিমেন্টকে, এমনি নন প্রাইম এলিমেন্টকেও তুমি পড়বে, সেটা ইস্যু নয়, তো কোনো একটা প্রাইম এলিমেন্ট ম্যাটেরিয়াল, আপাতত এটা ধরো প্রাইম, যে কোনো একটা বেসিক মেটেরিয়ালকে তুমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিলে, সে কিছু পার্টিকুলার ওয়েভ লেন্থকে শোষণ করে নিল। এই জিনিসটাকে বলা হচ্ছে এমিশন স্পেকট্রা। উদাহরণ এইরকম, এটাকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, এমিশন স্পেকট্রা। মানে তুমি সমস্ত রকমের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই জায়গাটাতে তোমার ভিজিবল রেঞ্জ, রেড ভিজিবলটাকে চোখে দেখা সহজ, তো এটা ভিজিবল রেঞ্জে তুমি করছো, হয়ে গেল ভিজিবল লাইট, লাইট দিয়ে তুমি করছো, দিয়ে দেখতে পাচ্ছ যে তুমি সাদা আলো দিয়ে এটা হাইড্রোজেনের উপরে ফেলেছো, কিছু পার্টিকুলার ওয়েভ লেন্থ, সেখানে তোমার যখন স্ক্যাটার্ড ওয়েভটা আসছে, ওটা থেকে ধাক্কা টাক্কা খেয়ে ওটার ভিতর দিয়ে পেয়ার হয়ে এসে, তখন দেখতে পাচ্ছ যে কিছু কিছু ওয়েভ লেন্থ মিসিং। সবকটা ওয়েভ লেন্থ এখানে ইনসিডেন্ট হলেও ফেরত আসার সময় কয়েকটা মিসিং। সেই ওয়েভ লেন্থগুলো গেল কোথায়? দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। হিলিয়ামে দেখছো যে হাইড্রোজেনের যে ওয়েভলেন্থগুলো মিসিং হলো, হিলিয়ামে সেই ওয়েভলেন্থগুলো মিসিং হলো না, অন্য কিছু ওয়েভলেন্থ মিসিং হলো।
মার্কারিতে অন্য কিছু ওয়েভলেন্থ মিসিং হলো। তো এই যে প্যাটার্ন অফ মিসিং ওয়েভলেন্থ, এইটা এক একটা মেটেরিয়ালের জন্য ইউনিক। মানে এই প্যাটার্নটা দেখলেই তুমি হাইড্রোজেন বলে দিতে পারবে, অন্য কোনো মেটেরিয়ালের এক্স্যাক্ট এই প্যাটার্ন হবে না। হিলিয়ামের এক্স্যাক্ট এই প্যাটার্নটা দেখলেই হিলিয়াম বলতে পারবে, মার্কারির এই প্যাটার্ন দেখলেই প্যাটার্নটা বলতে পারবে। তাহলে এখান থেকে যেটা বুঝতে হবে যে ইচ material has its unique pattern of এটা unique pattern of both emission and absorption spectra। তো যাই হোক, বেশ, emission and absorption। absorption বানানটা এখানে বি আর বি এ গন্ডগোল হয়ে যায়, absorption বলাই উচিত। বেশ, আচ্ছা স্যার, এমিশন আর অ্যাবসর্পশন কি একই রকম? হ্যাঁ, একই রকম। এটাকে কতক্ষণ কোন মালটা অ্যাবজর্ব করলো, আর এটাকে যদি গরম করা হয়, তো এখানে আমি এতক্ষণ যেটা বলছিলাম এইটা কিন্তু অ্যাবজর্পশন, এই জায়গাটাকে অ্যাবজর্পশন, আর ছবি যেটা দিলাম সেটা এমিশন স্পেকট্রার মতো। এবারে এমিশন আর অ্যাবজর্পশন একই রকম হয়, এইটা আমাদেরকে জেনে নিতে হবে। যে অ্যাবজর্পশন মানে কিছু কিছু মিসিং, যেগুলো পাওয়া গেল না, আর এমিশনের ক্ষেত্রে তুমি এটাকে গরম করেছিলে, এটা কিছু লাইট বের করলো, ওয়েভলেন্থগুলো বেরোলো, কিছু কিছু পার্টিকুলার ওয়েভলেন্থ বেরোলো না, এইভাবে ভাবতে পারো। এটা যখন আমরা 11-12 পিজি দের জন্য অ্যাটমিক ফিজিক্স করবো, তখন আরো হয়তো আর একটু ভালো করে করবো। তো এই পার্টিকুলার প্যাটার্নটা এক একটা জায়গায় এক এক রকম হয়ে রইল। এবার এটা যে শুধু ভিজিবলের রেঞ্জেই হলো সেরকম নয়, এটা সব জায়গাতেই হলো। মানে এই টাইপের বিভিন্ন প্যাটার্ন হাইড্রোজেনের জন্য বলছি বিভিন্ন জায়গায় পাওয়া যেতে লাগলো। এরকম একটা ছবি তুমি যদি দেখো, এইটা ধরো ভিজিবল রেঞ্জ, এইগুলো ভিজিবল লাইট, বামার সিরিজ এইটাকে নাম দেয়া হলো। লাইম্যান সিরিজ অনেক কম ওয়েভলেন্থ, তার বেশি ওয়েভলেন্থ গুলোকে এক একটা নাম দেয়া হলো, প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফান্ড সিরিজ, এইসব। তো এই যে বিভিন্ন রকম ওয়েভলেন্থের রেঞ্জে এই যে বিভিন্ন রকমের লাইনগুলো পাওয়া গেল, এই লাইনগুলোর মধ্যে একটা অঙ্কের সম্পর্ক আছে কিনা সেইটা দেখার চেষ্টা মানুষ করলো। স্বাভাবিক যে তুমি ওয়েভলেন্থগুলো জানো, দেখতে পাচ্ছ যে কোন 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 ওয়েভলেন্থে দাগ রয়েছে, এই দাগগুলো দেখে এটাকে কি কোনো অঙ্কের মতো করা যায়? তো হ্যাঁ, দেখা গেল যে করা যায়, অসম্ভব কিছু নয়। ল্যামডার সঙ্গে সরাসরি করতে গেলে একটু জটিল দেখতে লাগছে, কিন্তু তুমি যদি 1/λ সঙ্গে করো জিনিসটা, তাহলে দেখা গেল যে অঙ্কে আর একটা কনস্ট্যান্ট, আর 1/λ এটা করে দিলাম, দিয়ে 1/1² মাইনাস 1/n², যেখানে n ইকুয়ালস টু 2, 3, 4 এইরকম। এই ফর্মুলাতে এই লাইম্যান সিরিজটা এই ওয়েভলেন্থ গুলো ফিট করে গেল, বুঝলে? এই লাইম্যানের সিরিজের এই দাগগুলো আমরা তখন অব্দি ধরে নাও জানি না যে কেন হচ্ছে, ভিতরে কি ঘটছে। বোর পস্টুলেট করে ফেলেছে, অবশ্য এই লাইনগুলো বোর পস্টুলেট করার আগেই আবিষ্কার হয়ে গেছে। অ্যান্ড এই ফর্মুলাগুলো, এগুলো বোর পস্টুলেট করার আগেই লোকে অঙ্কে দেখে ফেলেছে যে এই লাইম্যান সিরিজের এই দাগগুলো, এইগুলো মোটামুটি এই 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 পরপর 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 এই ফর্মুলায় ফিট করে যাচ্ছে। তো লাইম্যান যখন ফিট করলো, তখন বামার কি ফিট করবে না এই উপরের যেগুলো ভিজিবল রেঞ্জে, যেটা সব থেকে আগে আবিষ্কার হয়েছিল? দেখা গেল হ্যাঁ, অফকোর্স এগুলোও ফিট করছে,
এই ওয়েভলেন্থ গুলোকে আমি যদি এই রকম ভাবে করি, এটা যেহেতু 2 এখানে 1, দেখো খেয়াল করো এখানে 1 এখানে 2, তাহলে এটা 3 4 5 এইভাবে শুরু হচ্ছে। এইটাকে বামার সিরিজের ফর্মুলাতে ফিট করে গেল। তারপরে তার উপরে হচ্ছে প্যাশন, তার উপরে ব্র্যাকেট, তার উপরে ফান্ড, তো সো অন, মানে এই আরটা হচ্ছে আর এটা কনস্ট্যান্ট, ফলে 1/n²। এখানে এনটা হচ্ছে 4 5 6 এটসেট্রা। এটা তারপরে প্যাশন অ্যান্ড সো অন। তুমি বুঝতেই পারছো তারপরের ফর্মুলাটা কি হবে, তারপরেরটা কি হবে, তারপরেরটা কি হবে। এই আর এর একটা ভ্যালু আছে। এই আর এর অফকোর্স এটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এই আর এর তুমি যদি কি বলে একদম মিটার ইনভার্সে ভ্যালু করো, দ্যাট আর ইজ 1.097 ইন্টু 10⁻7 মিটার ইনভার্স। 0.097 into 10⁻⁻7 মিটার ইনভার্স। এবং এটাকে তুমি এইভাবে লিখতে পারো, or sorry 10⁻7 মিটার ইনভার্স। মিটার ইনভার্স মানে কি, মানে আর এর এককটা হচ্ছে 1/length। তুমি ডিমেনশনালি দেখতে পারো যে ইউনিটটা 1/length। 0.0, তাহলে এখানে 7খানা নিয়ে আসতে হবে, ন্যানোমিটার করলে আরো দুটো, তাহলে 0.010 অ্যাপ্রক্সিমেটলি। 109 জায়গায় তুমি অ্যাপ্রক্সিমেটলি বলতে পারো ন্যানোমিটার ইনভার্স। তো এইটা তুমি এই ভ্যালুটা এক্সপেরিমেন্টালি জানা গেছে। বেশ, ইউনিটটা বুঝতেই পারছো, লেংথের ইনভার্স, কেন ওয়েভলেন্থ ইজ এ লেন্থ, তাহলে 1/length এখানে থাকছে, আর এটা ইজ নাথিং বাট আ নাম্বার, তাহলে আর এর ইউনিট শুড বি দ্য ইউনিট অফ 1/length। তো এইটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এইগুলো পরে এক্সপ্লেন করা হলো এই বোর থিওরি থেকে, এই অরবিট সম্বন্ধে বিভিন্ন রেজাল্ট আমরা পেলাম, দেন উই এক্সপ্লেন্ড দিস। তো সেইটা ক্যালকুলেট করাটা খুব একটা কঠিন কিছু কাজ নয়। তো সেটা তুমি যদি জাস্ট এই দুটো জিনিস পরপর ইউজ করো, কোন দুটো জিনিস না সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যে ধরো এখানে একটা চার্জ আছে জেড ই, মানে প্রোটন, তো জেড ইন্টু ই, যদি জেড খানা প্রোটন, জেড নাম্বার অফ প্রোটনস অ্যাট দ্য সেন্টার, আর এখানে ধরো একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, এখানে ধরো একটা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। তো তাহলে এদের মধ্যে যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, সেইটা শুড বি ব্যালেন্সড বাই তার যে বাইরের দিকের সেন্ট্রিপেটাল ফোর্স। তো জেড, এটা জেড ই আর এটা ই, জেড স্কোয়ার। এই ক্যালকুলেশনটা তোমরা অলরেডি অনেকেই করেছো। দিস ইজ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স should be balanced by mv²/r. This is number one. And second is, 2 নম্বরটা কি বস্তু স্যার? 2 নম্বরটা হচ্ছে যে ওই যে mvr, ইলেকট্রনের মাস, এগুলো সবই প্রোটনের মাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো this is nh/2π। আর অ্যাট এন, তুমি ভাবতে পারো এটা আর এন ভাবতে পারো, দিয়ে কিছুটা অ্যালজেব্রা, সাম অ্যালজেব্রা, যে অ্যালজেব্রাটা আমি এখানে করছি না। আচ্ছা, মাস, ইলেকট্রনের মাস, মাস অফ ইলেকট্রন তুমি বলতেই পারো। তো খানিকটা অ্যালজেব্রা করার পরে তুমি যেগুলো পাবে সেইগুলো একটু ইম্পর্টেন্ট। যে তুমি রেডিয়াসটা পাবে,
রেডিয়াসটা কিরকম পাবো স্যার? আচ্ছা আমি করেই দিই নাকি, ওটা কঠিন কিছু না। হ্যাঁ বুঝে, তো বাজে বাজে তুমি নিজেই করে নিতে পারো। তো তুমি দেখো এখানে একটা এখান থেকে একটা আর এর ভ্যালু নিয়ে গিয়ে ওখানে বসানো, এখান থেকে একটা ভ্যালু কেটে যাচ্ছে। তো তুমি এখান থেকে যেটা পেতে পারো 4πε0 আর এন ইজ এম ই ভি স্কোয়ার। আর এখান থেকে ভি এর ভ্যালুটা তুমি এখান থেকে পেতে পারো ইকুয়ালস টু ভি ইজ এন এইচ বাই 2 পাই এম ই আর এন। সো ইকুয়াল দ্যাট স্কোয়ার। হ্যাঁ, ওই জন্যই ওই অ্যালজেব্রা ক্লাসের মধ্যে করা সবসময় এন এইচ বাই 2 পাই এম ই আর এন স্কোয়ার। আর এখানে একটা এম ই ছিল, দিয়ে একটু এদিক সেদিক করে উল্টে পাল্টে দিয়ে তুমি এখান থেকে আর এন এর একটা ভ্যালু পেয়ে যেতে পারো। তুমি একবার চেক করে নেবে যে আর এন এর ভ্যালুটা কত হবে। আমার এক্ষুনি মুখস্থ নেই অ্যাকচুয়ালি। এন স্কোয়ার এইচ স্কোয়ার এরকম হওয়ার কথা। এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট উপরে থাকবে পাই এম জেড স্কোয়ার। এটা তুমি এখান থেকে পেতে পারো, এটা মনে রাখবে। ভেলোসিটি তুমি পেতে পারো খুব সহজে এখান থেকেই, একটু এদিক ওদিক করে আমি চাইছি যে এটা একটু করে নাও। ই স্কোয়ার বাই 4πε0 এখানে চলে আসে। তুমি ভিএন পেতে পারো ইস জেড ই স্কোয়ার বাই 4πε0। 4πε0টাকে একটা আলাদা সিস্টেম রেখে তুমি ভাবতে পারো। আর 1/n 2 পাই 2 পাই বাই এন এইচ, এটা। এখানেও তুমি স্কোয়ারের উপরে এখানে একটা 4 পাই রাখলে, এখানে একটা দরকার নেই এপসাইলন বাই পাই এখানে আছে, এখানে ইটস বেটার। মানে এখানে স্যার পাই পাই কাটিয়ে দিতেই পারতেন, কিন্তু কাটালাম না। এই স্কোয়ার বাই 4πε0 একটা আলাদা রোল থাকে মাঝে মধ্যে। তো যাই হোক, তো এটা 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 তুমি করতেই পারো, এটা তুমি নিজেও করে নিতে পারো। এটাকে অনেক সময় এই এইচটাকে এইচ বার দিয়েও লিখে ফেলা যায়, সেটা খুব একটা কঠিন কাজ নয়। এটাকে তুমি এভাবেও লিখতে পারো, যদি তুমি অনেকভাবেই লেখা হয়। এইচ বার স্কোয়ারটা করো, তাহলে এখানে একটা তোমাকে 4π স্কোয়ার করতে হবে। তাহলে এখানে একটা 4πε0টা চলে আসে। তো তারপর দেখবে তাহলে এই পাইটা কেটে গেল, এম জেড ই স্কোয়ার এইভাবেও লেখা হয়। তাহলে ই স্কোয়ার বাই 4πε0টার একটা দাম রয়েছে, বুঝলে? এম মাস অফ ইলেকট্রন জেড ই স্কোয়ার। ঠিকই করছি মনে হচ্ছে, খুব একটা ভুল কিছু করছি না। এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার। ইটস ওকে ওকে। এটাকে তুমি এটাকে এইচ বার 2 পাই বাই এন এইচ, কাটের জায়গায় তুমি 1/n এইচ বার এটাও লিখতে পারো। এইচ বার সমান এইচ বাই 2 পাই। সো এগুলো একটু ভেরিফাই করে নি, এগুলো সব মনে তোমাকে রাখতেই হবে, কোনো অপশন নেই। তো এই 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 জাস্ট এই ফর্মুলা দুটো থেকে ইউজ করে তুমি এই ফর্মুলা দুটো থেকে জাস্ট এখান থেকে এটা রিপ্লেস করে দিলে, এখান থেকে এইখান থেকে রিপ্লেসিং দ্য ভ্যালু, এটা কঠিন অ্যালজেব্রা নয়। একটু নিজে করে, আমি যেটা বলছি সেটা একটু নিজে পজ করে নাও।
replacing the value of v from here, এইখান থেকে v এর ভ্যালুটা নিয়ে আমি এইটাতে পুট করলাম, দেন উই গেট দিস। এখান থেকে কি পেলাম? দেখো, যেটা পেলাম সেটা হচ্ছে যে এই রেডিয়াস, যেটা বলছিলাম যে ইলেকট্রনের আরবিটারি রেডিয়াস হয় না, নির্দিষ্ট কিছু রেডিয়াস রয়েছে, h স্কোয়ার এপসাইলন বাই পাই ইন্টু মাস অফ ইলেকট্রন জেড ইন্টু ই স্কোয়ার, সেইটার সঙ্গে এন স্কোয়ার দিয়ে গুণ টুন, মানে এটা তুমি বলতে পারো যে আর এন ইজ এন স্কোয়ার ইন্টু সাম এ জিরো, এইচ বার স্কোয়ার 4 পাই এপসাইলন নট এম ই জেড ই স্কোয়ার, এই সব মিলে যে ভ্যালুটা সেটাকে তুমি এ জিরো বলতে পারো, যে এ জিরো ইজ নাথিং বাট এইচ বার স্কোয়ার পাই এপসাইলন নট এম ই স্কোয়ার মাস অফ ইলেকট্রন, আর জেডটা তো থাকছেই। তো এই হচ্ছে ব্যাপার। তো এই ভিএনটাও দেখতে, তাহলে এখানে কি আরেকটা জিনিস বুঝলাম যে এন এন যত বাড়ছে, এন 1 2 3 যত বাড়ছে, আরটা কিন্তু তার সঙ্গে প্রপোর্শনালি ঠিক নয়, তার স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। মানে এ জিরো যদি থাকে প্রথমে একটা হাইড্রোজেনের জন্য জেড সমান 1, তো যদি এ জিরো প্রথমে থাকে তাহলে এন সমান 2 এর জন্য তার রেডিয়াসটা 4 গুণ, এন ইকুয়ালস টু 3 এর জন্য তার রেডিয়াসটা 9 গুণ, ওইভাবে হয়ে যাবে। তো আর ভিএনটাও দেখো, এটা 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 আবার এন এর সঙ্গে অর্ধেক, তার থেকে কম, তার থেকে কম, এইভাবে হয়ে যাচ্ছে ব্যাপারটা। মানে ইনিশিয়াল, তাহলে রেডিয়াস গুলো এইভাবে একটু মজাদার করে ভাববে। তো রেডিয়াস গুলো কিরকম, এ জিরো 4 এ জিরো 9 এ জিরো, এইরকম, জেডটা আমি 1ই ধরছি, এইরকম জেড সমান 1 ধরে নিলাম। তাহলে ভিএন গুলো কিরকম, v0/2 v0/3, এগুলো কিন্তু স্কোয়ারে নয়, এগুলো এইভাবে। তাহলে এনার্জিটা কি হবে স্যার? এনার্জিটা তুমি বের করতে পারবে হাফ অফ এম ই ভি এন স্কোয়ার, এটা কিনা কাইনেটিক এনার্জি, প্লাস তার যেটা পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কত? পোটেনশিয়াল এনার্জিটা এখানে নেগেটিভ কোর্স, তো 4 পাই এপসাইলন নট এন। তো যাই হোক, এটা সাম অ্যালজেব্রা, তুমি যদি এটা ক্যালকুলেট করো তুমি কি পাবে? তুমি খুব একটা কঠিন, তুমি খুব সহজ জিনিস পাবে। এইচ বারের আকারে তুমি যদি মনে রাখতে চাও, সেটা খুব সহজ। তো এখানে আমি একটা স্ন্যাপশট লাগিয়ে দিই। তো এটা যেটা বেরোবে, এটা সামান্য অ্যালজেব্রা, ডু দিস অ্যালজেব্রা ইয়োরসেলফ। তো তুমি যেটা পাবে, এই আর মানে ওই আরটাই, দিস কার্লি আর ইজ দ্যাট আর। তো এটা মাইনাস আর বাই এন স্কোয়ার। এবার এই আর এর ভ্যালু ওই 0.0 ন্যানোমিটার অর্ডারে তুমি অলরেডি জানো। এখানে একটা জেড, আচ্ছা আমি একটা করে জেড রেখেছিলাম, এখানে জেডটা রাখা হয়নি, জেড ই স্কোয়ার তা হোল স্কোয়ার, এখানে একটা জেড রয়ে গেল, জেড স্কোয়ার রয়ে গেল অ্যাকচুয়ালি। তো দ্যাট জেড স্কোয়ার উইল বি দেয়ার। এই আরটা ওই ওই যে আরটা আমি লিখেছিলাম সেইটাই কার্লি আর দেখে খাবে। কারণ এই জেডের গুরুত্বটা আসবে হাইড্রোজেন লাইক অ্যাটম গুলোর অঙ্কগুলো করার সময়। এই সব কিছুরই এক্সাম্পল তোমরা এইচএস এর বইতেই পাবে, এটা কঠিন ব্যাপার নয়। তো তাহলে ইএন এর গুলো দেখতে কিরকম, জেড ইকুয়ালস টু 1 ধরে নিলে মাইনাস আর বাই 4
মাইনাস আর বাই 9, এইভাবে এইভাবে। তো ইভি এর আকারে এনার্জি চলে এসছে, তো দ্যাট আর ইন ইভি তার এটা হচ্ছে যে এটা আমি এটা একটা মাইনাস রেখে দিয়েছি আগে, 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই যে এনার্জি লেভেলগুলো পাও, -13.6, -13.6/4, -13.6/9, এইরকম কিছু অঙ্ক তোমাকে দেবে। তো যাই হোক, আর এই জেড ফেড থাকলে কি চেঞ্জ হচ্ছে, এই এন গুলো এদিক ওদিক থাকলে কি চেঞ্জ হচ্ছে, এইরকম কিছু এলিমেন্টাল অঙ্ক তোমাকে এখানে দেওয়া হবে। প্লাস এখানে আরো একটা অঙ্ক দেওয়া হবে। তো সেই অঙ্কটা হচ্ছে দ্য ইফেক্ট অফ নিউক্লিয়াস। তো যাই হোক, সেইটা বলবো আস্তে আস্তে। আমরা এই ক্লাসটা 1.5 ঘন্টা নয়, এটা 1.5 ঘন্টা লাগবে না, চিন্তা করো না। তো যাই হোক, তো মোটামুটি এই হচ্ছে গল্প। এর পরের পার্টটা হচ্ছে যে এইগুলো তোমাকে মনে রাখতে হবে, কিছু অঙ্ক করতে হবে, ছোটখাটো ছোটখাটো ওয়াইজারের এক্সাম্পলস এদিক ওদিক করে 2-1টা দেখবে। প্রত্যেকটা এক্সাম্পলই যে আমি বলে দিতে পারবো সেরকম নয়। হ্যাঁ, ছোট 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 করে দেখবে, এরকম ছোট্ট ছোট্ট অঙ্ক। যে একটা ইলেকট্রন আসছে, একটা হাইড্রোজেন অ্যাটম এখানে রয়েছে, একটা গ্রাউন্ড স্টেট রয়েছে, সেখান থেকে এই ইলেকট্রনটা এক্সাইটেড স্টেটে উপরে উঠে যাচ্ছে, মানে এখান থেকে এখানে চলে যাচ্ছে, n = 3, আর গ্রাউন্ড স্টেট মানে n = 1। এটা ইনইলাস্টিক কলিশন হবে, কেননা ভিতরে কিছু এদিক ওদিক তো হবেই, বুঝতেই পারছো, ইটস নট আ নিউটনিয়ান মেকানিক্স এনিমোর। আর এটা দুটো ঠিক ছোট্ট ছোট্ট বিলিয়ার্ড বলও নয়, তো কতটা এনার্জি এখানে দিতে পারবে। তো n = 1 থেকে n = 3 এর মধ্যে এনার্জি গ্যাপটা, সেটা তো খুবই সহজ। En তুমি অলরেডি জানো, 13.6 হাইড্রোজেন অ্যাটম বাই n²। তাহলে n = 1 হলে E1 সমান -13.6, n = 3 হলে E2 হচ্ছে -13.6/9। তাহলে E2 - E1 is -13.6/9 -13.6। এটা প্লাস, ওটা এটা মাইনাস হয়ে গিয়ে, তো ইট উইল অ্যাপ্রক্সিমেটলি 12, বই বলছে 12.1 ইলেকট্রন ভোল্ট। এগুলো খুব সিম্পল, এর থেকে একটু কমপ্লিকেটেড পড়বে পরীক্ষায়। এইবার নিউক্লিয়ার মাস, তার ইম্প্যাক্ট তো রয়েছে। আমরা যখন ওই মডেলটা করেছিলাম, we assumed nucleus mass is very large, so effective but in principle, but very large মানে infinity, but it is not infinity. So effective mass is to be considered. এইটা তোমাকে কনসিডার করতেই হবে। তাহলে এই যে এনার্জিটা লেখার সময় তুমি এক্সপ্রেশনে যে টার্মটা লিখছিলে, আমি 1 সেকেন্ড আসছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে ইফেক্টিভ মাসটাকে কনসিডার করতে হবে। তাহলে ইএন এর যে এক্সপ্রেশনটা ছিল z² r/n² উইথ এ নেগেটিভ সাইন, সেইটার মধ্যে দেখো জেড এর মধ্যে একটা এম ছিল,
which was mass of electron, সেই মাসটাকে রিপ্লেস করতে হবে বাই ইফেক্টিভ মাস। তো এনিওয়েজ তুমি যদি এই এক্সপ্রেশনটাকে আমি যদি ওখানে নিয়ে যাই, এটাতে আমি আমার মতো করে এক্সপ্রেশনটাতে এটা আরটাকে নর্মাল আর হিসেবেই লিখছিলাম আমি, কার্লি আর নয়, এখানে একটা জেড, একটা জেড। তো ইএন যেটা লিখতে হবে তাহলে সেটা হচ্ছে ইফেক্টিভ মাস, এটা আমি পরের লাইনে লিখব। Consider, so in the expression of energy, এই দিয়ে কিন্তু একটা প্রশ্ন মাঝে মাঝেই পড়ে থাকে, এটা একটু খেয়াল রাখবে, এটা যে কোনো পরীক্ষাতেই পড়ে। me is to be replaced by effective mass mu. What is mu? Mu is me, m of nucleus, n বলতে প্রোটন নয়, সরি নিউট্রন নয়, m of nucleus। তো নিউক্লিয়াসের মধ্যে কটা নিউট্রন আছে, কটা প্রোটন আছে উই ডোন্ট নো, বা প্রোটনের জায়গায় যদি অন্য কিছু থাকে, পজিট্রন ফজিট্রন হাবি যাবি, তো আমি এন ইউ লিখে দিই, এমই এন এম এন ইউ বাই এমই প্লাস এম এন নিউ। তো সেটা তুমি যে অন্যভাবে এমই দিয়ে ভাগ করে দিয়ে তুমি লিখতে পারো এম এন ইউ বাই এত 1 প্লাস এম এন ইউ বাই এমই, উল্টোভাবে লিখতে পারো এম এন ইউ দিয়ে ভাগ করে দিয়ে লিখতে পারো এমই বাই 1 প্লাস এমই বাই এম অফ নিউক্লিয়াস। ইএন এর যে এক্সপ্রেশনটা সেটাতে বসে যাবে ইফেক্টিভ মাস বাই বাকি 2h বার স্কোয়ার জেড স্কোয়ার বাই 4 epsilon naught তার হোল স্কোয়ার 1 বাই n স্কোয়ার, এইটা হয়ে যাবে। এইটার একটা খুব খুব প্রভূত ইয়ে রয়েছে, মানে অনেক অনেক এক্সপ্রেশন রয়েছে, অনেক অঙ্ক রয়েছে। মানে মেন যেটা হবে বক্তব্য সেটা হচ্ছে যে তুমি আগে যেটা ছিল তার জায়গায় এমিটাই ছিল এক্সপ্রেশনে, এমির জায়গায় মিউটা বসেছে, ফলে ইফেক্টিভ মানে এটা অ্যাকচুয়াল যেটা, সেটাকে তুমি বলতে পারো ইজ ইএন 1 প্লাস এমই বাই এম এন ইউ। মানে নিউক্লিয়ারের মাসটা ইনফিনিটি কনসিডার করে তুমি এক্সপ্রেশনটা পেয়েছিলে ইএন, হুইচ ওয়াজ দিস, যেখানে আর মানে -13.6, মানে মাইনাস নয়, মাইনাসটা ইনক্লুড করেছি এখানে, তার আর মানে 13.6। তো এইবার তুমি যখন নিউক্লিয়ার মাসটাকে কনসিডার করবে তখন যে এনার্জিটা হবে সেটা হচ্ছে তোমার নিউক্লিয়ার মাসটাকে কনসিডার না করে নিউক্লিয়ার মাসটাকে ইনফিনিটি ধরে নিয়ে যে এনার্জি, সেটা বাই 1 প্লাস এমই বাই এম এন ইউ। এক্সাম্পল সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এগুলো পরীক্ষাতে আসবেই। গ্রাউন্ড স্টেট এনার্জি অফ পজিট্রোনিয়াম, পৃথিবীর ইতিহাসে সব থেকে বেশি জিজ্ঞেস করা প্রশ্ন। পজিট্রোনিয়াম মানে হচ্ছে সেন্টারে প্রোটনের জায়গায় একটা ইলেকট্রনেরই একটা অপোজিট পার্টিকেল, আর বাইরে একটা ইলেকট্রন। ইনস্টেড অফ প্রোটন, প্রোটন ছাড়া, প্রোটন নেই, প্রোটন, দেয়ার ইজ এ পজিট্রন। পজিট্রন মানে কি? পজিট্রন মানে হচ্ছে অ্যান্টিপার্টিকেল অফ ইলেকট্রন, মানে হচ্ছে যার মাসটা ইলেকট্রনের সমান। সেক্ষেত্রে the mass of nucleus is the mass of positron which is the mass of electron। তাহলে
এর ইএন প্রাইম হবে আগে যেটা ইএন ছিল, when considering যে সেন্টারে একটা প্রোটন আছে এবং প্রোটনের মাসটা ইলেকট্রনের থেকে অনেকটা বেশি, সেটা করে আমি 13.6 পেয়েছিলাম। এখন সেটাকে তোমাকে 1+me/mnu দিয়ে ভাগ করতে হবে। তুমি সেটা এমনি প্রোটনদের ক্ষেত্রেও করতে পারো, ভ্যালুটা খুব খুব কম হবে, 1+1/1836 ইজ এ ভেরি নেগলিজিবল ভ্যালু। তো এই কিন্তু এখন যখন পজিট্রন রয়েছে তখন কিন্তু me/me+ অ্যান্ড হুইচ ইজ সেম, এটা সেম, তাহলে এটা কিন্তু en/1+1 which will be en/2। তাহলে গ্রাউন্ড স্টেট এনার্জি অফ পজিট্রোনিয়াম সেটা যেটা হবে সেটা হবে 13.6/2, which will be যত হয় 6 পয়েন্ট কত 8 এইরকম ইভিতে হবে। এই ফ্যাক্টরটা তোমাকে কনসিডার করতে হবে যখন কেন্দ্রতে একটা রিলেটিভলি অন্য মাস, লোয়ার মাস আছে দেন না প্রোটন। প্রোটন থাকলেও এটা কনসিডার তুমি করতেই পারো, সেক্ষেত্রে খুব খুব কম একটা ফ্যাক্টর সেখানে আসবে, হুইচ ইজ নেগলিজিবল। তার জায়গায় যদি একটা পজিট্রন থাকে বা ধরো একটা মিউনও থাকতে পারে, অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করা হয় যে সেন্টারে একটা মিউন আছে হুইচ ইজ 200 টাইমস অফ মাস অফ আ ইলেকট্রন, তো 1/200 স্টিল নট ভেরি নেগলিজিবল, সেখানে সামান্য একটু পার্থক্য। তো যাই হোক, তো ওই গেল ইফেক্ট অফ নিউক্লিয়ার মাস ইন দ্য অ্যাটম। এরপর তোমাকে আর একটাই জিনিস আমি বলতে পারি, সেটা হচ্ছে যে এই যে লাইম্যান সিরিজ, বামার সিরিজ, এই যে ফর্মুলাগুলো, এগুলো কোত্থেকে এলো স্যার? এগুলোর যে আমরা তখন অবজারভেশনাল, আপনি বললেন এগুলো অবজার্ভ করা হলো, এগুলো কি ব্যাখ্যা করা যেতে পারে এই ফর্মুলাটা থেকে? শিওর, হোয়াই নট। এই তো z/n²। তাহলে একদম গ্রাউন্ড স্টেট থেকে উপরে ওঠার যে এনার্জিগুলো, সেগুলো লাইম্যান সিরিজ, পরের ফার্স্ট এক্সাইটেড স্টেট থেকে উপরে ওঠার যে সিরিজগুলো, তুমি হাইড্রোজেন অ্যাটমের কথাই ভাবো না কেন, যে তোমার যদি মানে z=1 থাকে, তাহলে যেটার জন্য z সমান 1, তাহলে en সমান r/en², তাহলে e1 - e2, সরি উল্টোটা করি আমি, e2 - e1, e3 - e1, e4 - e1, এগুলো কি? এগুলো আর কি, এটা এটা 2 - 1, এগুলো সবই দেখবে। আর কি হচ্ছে রে, আরটা কি একটা শেপ হয়ে যাচ্ছে, আরটাকে তুমি যদি বাইরে রাখো, 1/1² - 1/2², 1/1² - 1/3², 1/1² - 1/4²। তো এইটা হচ্ছে লাইম্যান সিরিজ। সিমিলারলি তুমি e3 - e2, e4 - e2, e5 - e2, এইগুলো 1/2² - 1/3²। তুমি এগুলো নিজে নিজে ক্যালকুলেট করে দেখে নিতে পারবে যে ইত্যাদি। এইগুলো হচ্ছে বামার সিরিজ। তো এইরকম আর কি গল্প, তুমি এটাকে একটা ভিজুয়ালাইজেশন আকারে তুমি করতে পারো, সেটাও বই থেকে তুলে দিই, সরি কেউ কিছু বলবে না। কপিরাইট বলে তো একটা সিস্টেম আছে, সবসময় যে সেটা মানতে পারছি সেরকম নয়। আরে অনলাইন টিচিংয়ে সব তো আর নিজে এগুলো ড্র করা সম্ভব হয় না।
তো যাই হোক, বুঝতেই পারছো রাইম্যান্ড সিরিজ মানে 1 নম্বর লেভেল থেকে এর পরের লেভেলে উঠে যাওয়াগুলো, বামার সিরিজটা হচ্ছে 2 নম্বর থেকে তার পরের লেভেলগুলো, প্যাশন সিরিজ হচ্ছে 3 নম্বর থেকে তার পরের লেভেলগুলো, উইচ ইজ ভেরি ইজি। একটা সমস্যার কিছু কারণ নেই এখানটা। তো মোটামুটি এই ক্লাসটা এখানেই শেষ করছি। আমি ছোট নিউমেরিক্যালস কিছু এখানে আর আলাদা করে করালাম না, যে কোনো এইচএস এর বই থেকে তুমি করে নিতে পারবে। কিছু নিউমেরিক্যালস অ্যাটমিক স্ট্রাকচারে তুমি যে কোনো যেই জয়েন্ট নিট বই থেকে করতে পারো, করে নেবে। বাকি এখানে এই অবধি। তো নেক্সট ক্লাস থেকে আমরা নেক্সট ক্লাসে শ্রোডিঞ্জার ইকুয়েশন স্টার্ট করব। কতটা করতে পারবো দেখা যাক। শ্রোডিঞ্জার ইকুয়েশন, ওয়েভ ফাংশন, অপারেটর, কমিউটেটর, সিলেবাসের তো শেষ নেই। যতটা সম্ভব ছোট করে করার চেষ্টা করা যাবে। ল্যাগ্রাঞ্জিয়ানটা যেমন ছোট করে একদিনে আমি বলে দিয়েছিলাম, ওটা কোয়ান্টাম মেকানিক্স ছোট করে একদিনে বলা সম্ভব নয়, তবে খুব এলিমেন্টারি আইডিয়া দিয়ে আমি চাই আর দুটো ক্লাসের মধ্যে মেন বক্তব্যগুলো বলে ফেলার। সেটা হয়তো পসিবল নাও হতে পারে, লেটস সি। আমরা একটু পিছিয়ে অলরেডি পড়ে আছি। আর ঠিক আছে, আজকে আমি দুটো ক্লাস নিয়ে ফেলেছি, আগামীকালকে অতি অবশ্যই একটা নেব, আগামী মঙ্গলবারও অতি অবশ্যই একটা নেব, এবং মঙ্গলবারের মধ্যে এইটা শেষ করে বুধবার এক্সামটা নিয়ে নেওয়ার আমি চেষ্টা করব। ঠিক আছে, চলো আপাতত কিছু এখান থেকে নিউমেরিক্যাল করো, ক্লাসটা দেখে নিলে তাহলে ঠিক আছে। চল।